আসসালামু আলাইকুম। বায়ান্ন ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে গত জুনেই কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ, কিন্তু এর পরেও থামছে না অবৈধ দেশটির বর্বরতা। কয়েক মাস আগের এই ভিডিওটি সম্প্রতি আবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যা দেখে কোনো সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক থাকা কঠিন। ভিডিওতে দেখা যায় মোস্তফা নামের এই ফিলিস্তিনি শিশুটি গাজায় ইহুদিবাদী বিমান বাহিনীর গণহত্যার পর বিকৃত লাশ দেখে ভয়ে পালিয়ে যায়। গাজায় শিশুরা যে ট্রমার মধ্যে আছে তা একবার কল্পনা করলেই চোখে পানি ধরে রাখা কঠিন। এসব অপরাধমূলক ভয়ঙ্কর দৃশ্য দেখে যেখানে প্রাপ্তবয়স্করাও সহ্য করতে পারে না, সেখানে গাজার শিশুরা এসব দেখে দিন পার করছে। এখন দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩,০০০ মানুষ নিহত হয়েছেন, আর নিহতদের ৪০% অর্থাৎ ১৭,০০০-এর বেশি শিশু। গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে ৩,৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২,৮৮৫ জন নিহত হয়েছে। নিহতদের ৪০% অর্থাৎ ১৭,২১০ জন শিশু। এই সময়ে আহত হয়েছে অন্তত ১,৫৪৪ জন। এছাড়া ১,০৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগে ৮৩ কর্মী নিহত হয়েছে এবং সাংবাদিক নিহত হয়েছে ১৭৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১,২০৬টি পরিবার স্রেফ নিশ্চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এসব পরিবারের সবাই মারা গেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। এছাড়া ৩,৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অন্যদিকে গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের ৩টি প্রদেশের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির স্থাপনায় ৩ দফায় এই হামলা চালানো হয়। এবার জানা গেছে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলকে এই হামলার জবাব দেবে ইরান। তেহরানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ৩০ অক্টোবর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি সুনির্দিষ্ট এবং শোচনীয় প্রতিক্রিয়া দেবে। সম্ভবত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হামলা হতে পারে। ইসরায়েলে হামলার আলোচনার বিষয়ে অবহিত থাকা সূত্রটি বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের প্রতিক্রিয়া সুনিশ্চিত এবং শোচনীয় হবে। এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসনের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান। এদিকে ইসরায়েল তেহরানকে সতর্ক করেছে, তার ভূখণ্ডে আর কোনো হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর গোষ্ঠীটির নতুন প্রধান হয়েছেন নাইম কাশেম। দায়িত্ব পাওয়ার পর নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। ৩০ অক্টোবর বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধান হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন নাইম কাশেম। একই সঙ্গে যুদ্ধবিরতির দরজা খোলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। নাইম কাশেম বলেন, নেতানিয়াহু হিজবুল্লাহর হামলার ভয়ে নিজের জীবন নাশের আশঙ্কা করছেন। একজন ইসরায়েলি একদিন তাকে হত্যা করবে বলেও তিনি জানান। প্রধান হওয়ার পর বুধবার প্রথম টেলিভিশনে ভাষণ দেন নাইম কাশেম। তিনি বলেন, আমাদের গ্রাম ও শহরগুলোতে বোমা হামলা করে আমাদের পিছু হটানো যাবে না। শত্রুদের বিষয়টি স্পষ্ট জানতে হবে। আমাদের প্রতিরোধ আরও শক্তিশালী হবে। এর আগে গত ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ড্রোনটি তার শোয়ার ঘরে আঘাত এনেছে। তবে সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। হিজবুল্লাহর প্রধান বলেন, আমরা তার ঘরে ড্রোন পৌঁছাতে সক্ষম হয়েছি। এবার নেতানিয়াহু বেঁচে গেছেন। সম্ভবত তার সময় এখনও আসেনি। একজন ইসরায়েলি সম্ভবত তাকে হত্যা করবে। বক্তৃতার সময় হয়তো তিনি হত্যার শিকার হবেন। তিনি বলেন, আমাদের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে নেতানিয়াহু খুব ভীত সন্ত্রস্ত, কেননা আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি। এবারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ।
সামরিক অস্ত্রশস্ত্রে প্রতিটি দেশই এখন অনেক উন্নত হয়ে উঠেছে। এর মধ্যে নবতম সংযোজন ড্রোন। আধুনিক সময়ে বড় বড় যুদ্ধে ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। সাধারণভাবে মনে হতে পারে ড্রোন হামলায় নিজেদের বাহিনীর কারও যেহেতু হতাহতের সুযোগ নেই, তাহলে এটি সবসময় কেন ব্যবহার হয় না? এর কারণ হচ্ছে ব্যয়। তাই এখন ছোট বাণিজ্যিক মডেল ব্যবহারের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এমনকি ড্রোন বনাম ড্রোনের যুদ্ধের অনেক ভিডিও দেখা গেছে। এবার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ডনবাসের আকাশে ইউক্রেনীয় ড্রোনকে নিষ্ক্রিয় করতে তার উপর একটি নেট ফেলে দেয় রাশিয়ান ড্রোন। সাথে সাথে ড্রোনটি মাটিতে পড়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এর আগে গত মাসে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ড্রাগন ড্রোন ব্যবহার শুরু করেছে ইউক্রেন। এই ড্রোনে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত। এটি 4000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পুড়তে থাকে। গাছ বা রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে এই ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। ড্রাগন ড্রোন মূলত পুরনো যুদ্ধাস্ত্রের নতুন রূপ। থার্মাইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। ড্রোনের সঙ্গে থার্মাইট ব্যবহার করে একে ড্রাগন ড্রোন তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ড্রোন ব্যবহারের বেশ কিছু ভিডিও ছড়িয়েছে। এতে দেখা যায় এই ড্রোন তুলনামূলকভাবে কম উচ্চতায় ওড়ে ও আগুনের বৃষ্টি ঝরায়। গলিত লোহা যখন ড্রোন থেকে পড়তে থাকে তখন একে মনে হয় পৌরাণিক কাহিনীর ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ছড়াচ্ছে। তাই এই ড্রোনের নাম দেওয়া হয়েছে ড্রাগন। ইউক্রেনের 60তম মেকানাইজড ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, স্ট্রাইক ড্রোন আমাদের প্রতিশোধের ডানা, সরাসরি আকাশ থেকে আগুন নিয়ে আসে। এই ড্রোন আমাদের শত্রুদের জন্য সত্যিকারের হুমকি হয়ে এসেছে। এই ড্রোন শত্রুর অবস্থান এমন নিখুঁতভাবে পুড়িয়ে দেয় যা অন্য কোনো অস্ত্রে অর্জন করা যায় না। প্রতিরক্ষা শিল্প বিশ্লেষক ও সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিকোলাস ড্রামন্টের মতে, ভয় সৃষ্টি করা সম্ভবত ইউক্রেনে থার্মাইট ড্রোনের প্রধান প্রভাব। এটা খুব বাজে জিনিস। ভয় ধরাতে ড্রোন ব্যবহার করা বেশ উদ্ভাবনী, কিন্তু এ ধরনের ড্রোন ব্যবহার শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতির কারণ হয় বেশি। নিকোলাস ড্রামন্ট বলেন, আমি বুঝি ইউক্রেনে থার্মাইট প্রভাব দেওয়ার সীমিত ক্ষমতা আছে, তাই একে মূলধারার অস্ত্রের পরিবর্তে একটি বিশেষ ক্ষমতা বলা যেতে পারে। তবে তিনি থার্মাইটের ফলে সৃষ্ট ভীতির কথা স্বীকার করেন। থার্মাইট যে কোনো জিনিস খুব সহজেই পোড়াতে পারে, যে কোনো ধাতব পদার্থও এটি পুড়িয়ে দেয়। এ থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গতদিনে রুশ বাহিনী ডোনেটস্ক পিপলস রিপাবলিক ডিপিআর এবং খার্কভ অঞ্চলের 2টি এলাকা মুক্ত করেছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থ গতদিনে ইউক্রেনীয় সৈন্যদের প্রায় 70 জন হতাহত করেছে এবং খার্কভ এলাকায় তাদের দায়িত্বের এলাকায় শত্রুদের 3টি হাউইটজার ধ্বংস করেছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্টের হামলায় গতদিনে ইউক্রেনের সেনাবাহিনীর 410 ও ব্যাটল গ্রুপ সাউথের হামলায় 520 জন সেনা নিহত হয়েছে। এছাড়াও রাশিয়ান বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর 5টি ফিল্ড গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে 67টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল ইউএভি, ইউএস নির্মিত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের একটি রকেট এবং একটি ফরাসি তৈরি স্মার্ট বোমাকে গুলি করে ধ্বংস করেছে, মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় 3 বছরে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে পালিয়ে গেছেন 1 লাখেরও বেশি সংখ্যক সেনা। বুধবার ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেল নাভিনির একটি লাইভ শোতে এই দাবি করেছেন দেশটির পার্লামেন্টের আইন প্রণেতা আনাস কুরোখত। যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে এই সেনারা ব্যক্তিগত নানা কারণ দেখিয়ে ইউনিট প্রধানের কাছ থেকে ছুটি নিয়ে আর ফিরে আসেননি বলে লাইভ শোতে জানিয়েছেন আনা। তিনি বলেন, ছুটি কাটিয়ে কাজে যোগ না দেওয়া সেনা সদস্যদের সঠিক সংখ্যা আমি বলবো না, কারণ এর সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা এবং অন্যান্য অনেক স্পর্শকাতর ব্যাপার যুক্ত। তবে এই সংখ্যাটি 1 লাখের বেশি।